তো দুইজনের কথা মিলে গেছে। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে সে মোটরসাইকেল রেখেছে নিছক নোমানের মোটরসাইকেল বিবেচনায়, অন্য কোনো কিছু তার মধ্যে ছিল না। এবং নোমানও এইভাবে বলেছে। গত 15ই এপ্রিল 2025 তারিখ অনুমান 10:30 ঘটিকার সময়, সকাল 10:30 ঘটিকার সময় আমরা সংবাদ পাই যে সাটুটিয়ার একটি বাড়ির সেফটি ট্যাঙ্কের মধ্যে একটি লাশের মতো কিছু দেখা যাচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা তাৎক্ষণিক আমাদের অফিসার ফোর্স নিয়ে যাই এবং সেফটি ট্যাঙ্কের ঢাকনা উঠিয়ে দেখতে পাই একটি পুরুষ লাশ ভেসে আছে। আমরা এটাকে উঠানোর জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সবার সাথে আলোচনা করে এবং উঠানোর জন্য ফায়ার সার্ভিসের সহযোগিতা নেই। ফায়ার সার্ভিস আছে, পানি প্রয়োগ করে এবং লাশটা আমরা উপরে উঠাই। তো লাশের পরিচয় অশনাক্ত, আমরা শনাক্ত করার জন্য বিভিন্ন দিকে যোগাযোগ করতে থাকি। তো এক পর্যায়ে জানতে পারি যে ঘাটাইল থেকে গত 12 এপ্রিল 2025 তারিখ একটি ছেলে, কলেজ পড়ুয়া একটা ছেলে নিখোঁজ হয়। এই সংক্রান্তে ঘাটাইল থানা একটা জিডি করে। ঘাটাইল থানার ওসির সাথে আলোচনা করি। আলোচনা বলে সে জিডির একটা রেফারেন্সে যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো ওর বন্ধুর বাসায় নিয়ে গিয়েছিল। তো আমরা একটা নাম্বার পাই। তো আমরা ওই নাম্বারের সূত্র ধরে খুঁজতে থাকি। এটা দেখা গেছে যে এই ডিসিস্টের আত্মীয় স্বজন আসে, খালাতো ভাই আসে, আর আইসা ওই পরনে কাপড়, হাতের ঘড়ি, তারপরে এই চুলের দেখে তারা শনাক্ত করে। এর সাথে ডিসিস্টের মা আসে, এর সাথে তারা শনাক্ত করতে সক্ষম হয়। আমরা গতকালকে লাশ পোস্টমর্টমের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করি। এরপর থেকে আমাদের তদন্ত অব্যাহত রাখি, এই খোঁজ করতে থাকি যে ডিসিস্টের যে বন্ধুটা ছিল, যার বাসাতে এসেছিল, তার বাসা কোথায়। তো এক পর্যায়ে আমরা দেখতে পাই যে যে জায়গাতে লাশটা সেফটি ট্যাঙ্কিতে ফেলেছে এর 5 থেকে 6 ফিট দূরত্ব হবে যে এই বাড়ি ওই বাড়ি আর কি, ওর থাকার জায়গাটা। তাকে সন্ধান করি। তো সন্ধান করে এক পর্যায়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। আর সাথে সাথে ওর যে ম্যাচটা আছে, ওই ম্যাচের মাঝে আরো 4 জন ছেলে থাকে, তারা টোটাল 5 জন থাকে। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। তো আলাদা আলাদা বা জিজ্ঞাসাবাদে এই ম্যাচের 3 জন লোক এই বিষয়ে টোটালি কোনো কিছুই জানে না। 3 জনের মধ্যে হচ্ছে শরীফুল, জামিল, ইমরান। আর শাকিল নামে একজন আছে, তার বাড়ি হচ্ছে গোপালপুর থানায়, সেই জায়গায় লেখাপড়া করে। তো সে তার বাড়ি থেকে আসছে, এই 10টার দিকে এসেছে। এসে দেখলো যে এই বাসার মধ্যে আলিম এবং নোমান, তারা 2 বন্ধু বসে কথা বলতেছে। তো কথা বলার এক পর্যায়ে সে তার শাকিল তার ড্রেস চেঞ্জ করে ইয়াতে চলে যায়, কলেজে চলে যায়। কলেজ থেকে সে পরবর্তীতে 3:30 ঘটিকা আসে। তারা এই বিষয়ে কিছুই জানে না। তো নোমানকে প্রথম থেকেই দেখা গেছে যে তার মোবাইল কল লিস্ট বা আনুষঙ্গিক যে কোনো বিষয় সব মিলিয়ে দেখা গেছে যে সন্দেহের অবতারণ হয়। তো এক পর্যায়ে দেখা গেছে যে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি। আমরা একটা চৌকস টিম 4-5 জন মিলে বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে, কিন্তু সে কোনোভাবে মুখ খুলতেছিল না। এক পর্যায়ে সে রাত্র 11 ঘটিকার সময় তাকে জন্য জিজ্ঞাসা করি যে এই আলিম কেন এসেছিল তোমার কাছে। তো বললো যে সে প্রাইভেট পড়া শেষ করে সে একটু গাঁজা নিয়ে আসছিল, সে গাঁজা সেবন করবে। তো সে উপরে নিয়ে যায়, তাদের বাসার বিল্ডিং এর ছাদের উপরে নিয়ে যায়, গাঁজা সেবন করে। তো এক পর্যায়ে 2 জনে চলে আসে দেখা গেছে যে তার ভাষ্যমতে যে আলিম চলে গেছে। কিন্তু আমাদের যে এই তথ্য প্রযুক্তির যে সহযোগিতা, ওইটাতে বোঝা যাচ্ছে যে আলিম এই জায়গাতেই ছিল বা আশেপাশে ছিল, অন্য কোথাও যায়নি। তা আমরা তাকে আরো নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা চিন্তা করলাম যে সিসি ফুটেজ একটু দেখবো। সিসি ফুটেজ দেখতেছি আলিমের নোমান 2টার দিকে এলেঙ্গাতে তার অবস্থান ছিল, 2:30টার দিকে এলেঙ্গাতে। তো এলেঙ্গাতে অবস্থান থাকলে সে গিয়েছে এই থানার রোড ব্যবহার করে হয়তোবা। এই ক্ষেত্রে আমাদের থানার গেটের সিসি ক্যামেরা পর্যবেক্ষণে মোটরসাইকেলগুলো পর্যবেক্ষণ করতে করতে এক পর্যায়ে একটা টাইমে ওই রকম মোটরসাইকেল এবং নোমানের মতো
একটা ছেলে পুরাই দেখা যাচ্ছে। তখন তাকে বলতেছে, তোমার এটা দেখো, তুমি কিনা। এটা দেখে সে তখনই দেখা গেছে তার ভিতরে একটা অন্যরকমের, সে কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে, স্যার আমাকে বাঁচান, কি হয়েছে তুমি বলো। তাকে সান্ত্বনা দেয় যে কি সমস্যা, কি হয়েছে, কে 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 ঘটনা ঘটাইছে। সে জানায়, স্যার আমি নিজে একাই ঘটনা ঘটিয়েছি। তো আমরা নিজেরও প্রথমত চিন্তা করতে করেছি যে নিজে যে সে একাকি এটা করা সম্ভব নয়। সে পরে পর্যায়ক্রমে বর্ণনা দিল যে আসলে স্যার হত্যার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমরা যখন উপর থেকে ছাদ থেকে নেমে বসে আমি তার কাছে কিছু টাকা পাবো, ওই টাকা চাই। তার বিকাশের মাঝে 40,000 টাকা ছিল। এটা দেখে আমি বললাম, আমার টাকাটা ফেরত দাও। তো ফেরত দেওয়ার কথা বলার সত্ত্বে সে দিচ্ছে না, বরং সে নাকি নোমানকে বিভিন্ন ধরনের বাজে কথা বলে। বাজে কথা, সে এক পর্যায়ে উত্তেজনা বশত এই আলিমকে জোরে ধাক্কা মারে। দাঁড়ানো অবস্থায় জোরে ধাক্কা মারলে দেখা গেছে যে আলিম পড়ে গিয়ে এই দেয়ালের মধ্যে বাড়ি খেয়ে সে বসে পড়ে। বসে রক্ত পড়তে থাকে। তো রক্ত পড়ার পর দেখা যায় ওই সময় বাসাতে আর কেউ ছিল না। এই নোমান নিজে দেখা গেছে যে একটু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে কি করবে, সে জানালো যে সে বাসার যে পাপোস আছে, পাপোস দিয়ে রক্ত চাপদা ধরে। তো সে তার নড়াচড়া খুব কম আলিমের। তো এক পর্যায়ে দেখা গেছে যে নড়াচড়া নাই, নাক দিয়ে ঘুঙ্গানির শব্দ পাচ্ছে সে। তো সে ভয় পেল যে আশেপাশে কেউ দেখে ফেলবে বা জেনে ফেলবে। তো এক পর্যায়ে সে করলো কি, পাপোসটা দিয়ে তার নাকের মধ্যে একটু চাপদা ধরলো। এরপরে কিছুক্ষণ পরে সে বুঝতে পারতেছে তার কোনো সারা শব্দ নাই। সে মনে করছে অজ্ঞান হয়ে গেছে বা কিছু। সে রক্ত কিছুটা পরিষ্কার করে লাস্ট কি করবে, সে লাস্ট এই মাথার মধ্যে ওই সময় গলার মাঝে রশি বাঁধে, প্লাস্টিকের রশি। ওই রশি বেঁধে তারপরে মাথার মধ্যে একটা এই বস্তা, প্লাস্টিকের বস্তা দেয় যেন রক্ত অন্য কোথাও না পড়ে। সে এইটাকে লাস্টকে আশেপাশে দেখলো যে কোনো মানুষজন নাই। সে তার ভাষ্যমতে যে সে কেচি কেটে তালা লাগিয়ে দেয় যেন কোনো লোক ঢুকতে না পারে। সে লোক না থাকার কারণে দোতলার মধ্যে সে লাশটা নিয়ে যায়। দোতলার মধ্যে পরিত্যক্ত ছাদ, নির্মাণাধীন ভবন, ওইটার মধ্যে কিছু ময়লা টয়লা আছে, ওইটার নিচে লাশটা লুকায় রাখে এবং উপরে পলিথিনের এই যে প্লাস্টিক ব্যাগ দিয়ে রাখে, প্লাস্টিকের বস্তা দিয়ে রাখে। তো তাকে এরপরও জিজ্ঞাসাবাদ, তাহলে তুমি এরপরে কি করেছো? তখন সে বললো যে নিচে নেমে আসে, সে রক্তপাত রক্তগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে এবং নিজে গোসল করে ওই কাপড় চোপড় উপরে লেড়ে তারপরে সে কতক্ষণ রেস্ট নেওয়ার পরে চিন্তা তার মাথার মাঝে লাশ কি করবে এবং এই মোটরসাইকেলটা কি করবে। তখন সে তার এক বন্ধুকে ফোন দেয়, পুরনো বন্ধু, যে এলেঙ্গার, যে তার কাছে আসবে, একটু কাজ আছে। তখন বললো যে সে নাকি একটা শোরুমে জব করে, ওই জায়গাতে যাওয়ার জন্য গেছে। গিয়ে তাকে বললো যে আমার একটা মোটরসাইকেলটা, তোমার টাকার দরকার, আমার বিক্রি করে দেওয়া লাগবে। তখন বললো যে মোটরসাইকেল, ওই বন্ধুটার নাম হচ্ছে সাব্বির। সে বললো যে মোটরসাইকেল বিক্রি করতে গেলে দেখা গেছে যে মোটরসাইকেলের কাগজপত্র লাগবে। পরে বললো কাগজপত্র আমি 2-3 দিন পরে নিয়ে আসবো, তুমি পার্টি দেখাও আর মোটরসাইকেলটা 2-3 দিন আপাতত রাখো। এই বলে সে চলে আসছে। তো চলে আসার পর এই এর মধ্যে এই আব্দুল আলিমের একটা ব্যাগ ছিল কাঁধে, তারপরে মোবাইল, এই দুইটা নিয়ে সে বললো যে উপজেলার পাশে আব্দুল লতিফ সিদ্দিকীর বাড়ির পাশে একটা পুকুরের মধ্যে সে ডিল দিয়ে ফেলে দিচ্ছে এবং সে আমাদেরকে পরে দেখায়। তারপরে দেখা গেছে সে বলল, লাস্টটা তাহলে কিভাবে করেছো, লাস্টকে এককভাবে করেছে অন্য। তো সে বললো যে তার যে মেসের মধ্যে যে আরো 4 জন লোক আছে, তারা যখন 10টার পরে যার যার গেট লাগায় ঘুমিয়ে পড়ছে, সে আশেপাশে নীরব হয়ে গেছে। সে তখন আস্তে করে উপর থেকে দোতলা থেকে লাশটা নিয়ে সিঁড়ি দিয়ে আস্তে করে বেরিয়ে গিয়ে পিছন দিক দিয়ে বেরিয়ে, তো সে তার লাশ লুকানোর দরকার, কাছাকাছি গিয়ে এই সেফটি ট্যাঙ্কি পায়, সে লাশটা নিচে নামায় দেখা গেছে যে এই লাশটাকে সেফটি ট্যাঙ্কি ঢাকনা খুলে ওইটার মধ্যে ফেলে দেয়। তখন তাকে আবার জিজ্ঞাসা করলাম স্যান্ডেলগুলো কোথায় ফেলছে। তো সে বললো যে পাশে একটা জোপে ফেলছি। তো তার দেখানো মতো আমরা ওই স্যান্ডেলগুলো উদ্ধার করতে পেরেছি এবং মোটরসাইকেল উদ্ধারের জন্য আমরা ওই জায়গায় যাই, যে সাব্বিরের বাড়ি গিয়ে দেখা গেছে নোমানকে আমরা পাশে রেখে, একটু দূরত্ব রেখে সাব্বির বাড়িতে ইন করে সাব্বিরের বাড়িতে গিয়ে মোটরসাইকেলও পাই এবং সাব্বিরকে জিজ্ঞাসাবাদ করে, মোটরসাইকেল তোমার হলো কিভাবে আসলো, কি বিষয়, এটা এই ব্যাপার মার্ডার কেস। সে সাব্বির জানাইলো যে আমাকে নোমান ফোন দিয়েছিল যেমন এমন আমি তোমার সাথে দেখা করবো। তখন সে মোটরসাইকেল নিয়ে আসে
এসে সে বললো আমার মোটরসাইকেলটা বিক্রি করে দাও, আমার টাকা পয়সার দরকার। তা আমি তাকে বলি যে মোটরসাইকেল বিক্রি করলে কাগজ লাগবে। তখন বললো যে ঠিক আছে, তোমার বাড়িতে নিয়ে মোটরসাইকেল রাখো, 3-4 দিনের মধ্যে আমি কাগজ নিয়ে আসতেছি, তুমি পার্টি দেখো। তো দুইজনের কথা মিলে গেছে। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে সে মোটরসাইকেল রেখেছে নিছক নোমানের মোটরসাইকেল বিবেচনায়, অন্য কোনো কিছু তার মধ্যে ছিল না, এবং নোমানও এইভাবে বলেছে। তা আমরা মোটরসাইকেল নিয়ে তাকেও জিজ্ঞাসাবাদের জন্য আরো থানায় নিয়ে আসি, তাকে জিজ্ঞাসাবাদ করি, এবং আমরা ওই যে পুকুরের মধ্যে যে কোথায় ফেলেছে নোমানকে নিয়ে আমরা ঘটনাস্থলে যাই, এবং সে দেখানোর পরে আমরা কিছু স্থানীয় ডুবুরি যারা আছে তাদেরকে লাগানোর পরে দেখা গেছে আমরা মোবাইলটা পেয়ে যাই। কিন্তু এখনো আমরা ওই একটা ব্যাগ ছিল কলেজের, যে ব্যাগটা, ওই ব্যাগটা উদ্ধার করিনি। তো এক পর্যায়ে দেখা গেছে যে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি, নোমানের ভাষ্যমতে নোমান একাই ঘটনা ঘটিয়েছে এবং সে পরিকল্পনা করে লাস্টে সে গুম করতে পেরেছে। এই ক্ষেত্রে তাকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করি। বিজ্ঞ আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আর সেই সাথে আমরা বাকি যে 3 জন লোক তাদেরকে প্রথমত জিম্মায় প্রদান করে তাদের অভিভাবকের কাছে, আর 2 জন মোটরসাইকেল যার বাড়িতে পাওয়া যায় সে, এবং আরেকজন যে ওই যে নোমানকে এবং আলিমকে তার বাসায় বসে থাকতে দেখছে, দেখে কলেজে চলে গেছে, শাকিল, এই 2 জন বিজ্ঞ আদালতে সাক্ষী হিসাবে জবানবন্দি প্রদান করেন। তারপরে তাদের স্ব যার যার ফ্যামিলির জিম্মায় প্রদান করা। আর মামলাটি এখনো তদন্তাধীন। আমরা আরো খতিয়ে দেখবো যে অন্য কেউ, তার সহযোগী কেউ ছিল কিনা বা কেউ কোনো কিছু কিনা। তবে সে আমাদেরকে নির্দ্বিধায় স্বীকার করেছে যে স্যার মোটরসাইকেলের প্রতি আমার লোভ ছিল না, আমি রাগের বশত তাকে ধাক্কা দেওয়ার কারণে যখন সে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়, আমি ভেবেছি যে মরে যাচ্ছে, তখন আমি এই ভয়ে এই কাজগুলো এইভাবে পর্যায়ক্রমে করেছি। ধন্যবাদ সকলকে। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।